হৃদয়ে মিলন পর্ব 10-এর দ্বিতীয় পরিচ্ছেদ। নিস্তব্ধ রজনী, যেন এক বিস্মৃতির উদ্ভাস, অস্বাভাবিক নীরব পরিবেশ। চাঁদের স্বর্ণালী আলো মেঘের পর্দায় লুকানো, আর চারপাশে শুনশান এক শূন্যতা। চারদিক জুড়ে ঘন কালোর অন্ধকার, যেন পৃথিবীর বুকের উপর এক বিশাল শোকের চাদর বিছিয়ে আছে। মাঝে মাঝে দূরে কোথাও বাতাসের ঝাপটা গাছের ডাল নাড়িয়ে দিচ্ছে। সেই শব্দটুকু যেন এই রাতের গভীর নীরবতার কাছে খুবই ক্ষীণ হয়ে আসে। এই গভীর অন্ধকার রাতের বুক চিরে দাঁড়িয়ে আছে জওয়ান ম্যানশন। দূর থেকে দেখলে এটি যেন রাজকীয় কোনো প্রাসাদ। বিশাল লোহার গেট, সুদৃশ্য বাগান, মার্বেল পাথরে তৈরি উঁচু স্থাপত্য, সবকিছু দেখে যে কারো চোখ বিস্ময়ে ভরে উঠবে। মানুষ ভাববে এ যেন বিলাসিতা আর ক্ষমতার প্রতীক। কিন্তু এই ম্যানশনের দেওয়াল জানে অন্য গল্প। কত মানুষের আর্তনাদ এই দেওয়ালের ভেতরে চাপা পড়ে আছে তা কেউ জানে না। কত নিরীহ মানুষের রক্ত মিশে আছে এই মাটির সাথে, তার কোনো হিসাব নেই। জমিনের উপর থেকে ম্যানশনটি দেখে মানুষের চোখ বিস্ময়ে ঝলমল করে ওঠে। কিন্তু যদি কেউ মাটির নিচে সে ভয়ঙ্কর বেসমেন্টটা দেখতে পেত, তাহলে সেই চোখগুলো ভয়েই ঝলসে যেত। মেনশনের নিচে বেসমেন্টে যেন অন্য এক জগৎ, যেখানে আলো কম, বাতাস ভারী, আর চারিদিকে এক অদ্ভুত পচা গন্ধ ভেসে, যেন মৃত্যুর গন্ধ। এই অন্ধকারে বেসমেন্টের মাঝখানে রয়েছে সোফিয়া জাওয়ানের সেই কুখ্যাত কক্ষ। ঘরের চারিদিকে কাচের বড় বড় শোকেস সাজানো, আর সেই শোকেসগুলোর ভিতরে মানবদের অঙ্গ প্রত্যঙ্গ। কোথাও শুকনো হাত, কোথাও কাটা আঙুল, কোথাও বিকৃত মুখের খুলি, সবকিছু কাচের ভিতরে সংরক্ষিত, যেন কোনো অসুস্থ মানসিকতার মানুষ বিকৃত সংগ্রহশালা। সেই শোকেসগুলোর সামনে দাঁড়িয়ে এক মানব পরিষ্কার করছে কাজগুলো। তার মাথা ভর্তি চুল অস্বাভাবিক লম্বা হয়ে গেছে, এলোমেলো চুল কাঁধ ছাড়িয়ে নেমে এসেছে, গোপ দাড়ি সারা মুখ ঢেকে রেখেছে, যার কারণে বোঝাই যায় না তার আসল চেহারাটা কতটা সৌন্দর্য ছিল। কিন্তু তার চোখে মুখে স্পষ্ট ক্লান্তি ছাপ। চোখের নিচে বহুদিনের গভীর ক্লান্তি জমে আছে, ঠোঁট শুকনো, মুখে অবসাদের রেখা। তবুও তার হাত থামছে না ক্ষণিকের জন্য। একটার পর একটা শোকেস সে মুছে যাচ্ছে যন্ত্রের মতো। এই মানুষটা আর কেউ নাই, এসিপি তালহা আদি। এক সময় যে মানুষটা ছিল দেশের একজন সাহসী অফিসার, আজ সে বন্দী। গত 6 বছর ধরে সোফিয়া জাওয়ানের এই ভয়ঙ্কর বেসমেন্টে বন্দী আছে সে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যদি এই জায়গায় কয়েকদিন থাকতো, তাহলে সে নির্ঘাত পাগলের মতো হয়ে যেত। হয়তো তালহা অস্বাভাবিক মানসিক শক্তির অধিকারী বলেই এখনো টিকে আছে। কিন্তু তার চোখে তাকাতে বোঝা যায় সে ভেঙে পড়েছে ধীরে ধীরে ভিতর থেকে, যেন প্রতিটা দিন সে একটু একটু ধুকে ধুকে মরছে। এই জায়গা থেকে পালানোর চেষ্টা সে বহুবার করেছে, অন্ধকার করিডোরে দিয়ে দৌড়েছে, লুকিয়েছে, সুযোগ খুঁজেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। কারণ সোফিয়া জাওয়ানের সেই বিখ্যাত আলফা টিম একদল প্রশিক্ষিত নিষ্ঠুর মানবের দল, যারা এই বেসমেন্টে পাহারা দেয়। তারা কাউকে পালাতে দেয় না। সোফিয়া জাওয়ান তাকে এখনো বাঁচিয়ে রেখেছে এক অদ্ভুত কারণে। তালহা তার জীবনের প্রথম ব্যক্তি যে স্বেচ্ছায় এই বেসমেন্টে এসেছিল সত্যটা জানার জন্য, আর সেই ভুলটাই তার জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে। আরও একটা কারণ আছে, সোফিয়া তাকে রেখেছে তার স্বামী ইকবাল জাওয়ানের নিঃসঙ্গতার জন্য। তার ইকবাল নাকি ভয় পায়। তালহা এই 6 বছরে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছে, সোফিয়া তার স্বামীকে অসম্ভব রকমের ভালোবাসে, বলতে গেলে অসুস্থ ভালোবাসা। সে প্রতিদিন দিনে একবার হলেও শত ব্যস্ততার মধ্যে ইকবাল জাওয়ানের সাথে দেখা করতে আসবে এবং তার সাথে যতক্ষণ সময় পারে এখানে বসে কথা বলতে থাকে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, সোফিয়া নড়ে না, নিজেই প্রশ্ন করে আবার নিজেই উত্তর করে। ওই সময় তালহাকে বের করে দেওয়া হয়। সোফিয়া শুধু একা থাকে। তালহা বুঝতে পারছে না, যদি স্বামীকে এতটাই ভালোবাসে তাহলে হত্যা করার কারণটা কি? নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে, যেটা সোফিয়া ছাড়া আর কেউই জানে না। বেসমেন্টের এক পাশে রাখা আছে একটি বড় কাচের বক্স, সেটা এখনো খালি, কিন্তু তালহা জানে ওটা খালি থাকার কারণ। সোফিয়া যেদিন সানাকে খুঁজে পাবে সেদিনই হবে তালহার শেষ দিন। সেই কাচের বক্সে বন্দি করা হবে সানাকে, আর তালহাকে হত্যা করা হবে। এই ভাবনাটাই তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তার মনের মধ্যে এখনো একটা ক্ষীণ আশার আলো আছে। 6 বছর আগে সে এখানে একটা গোপন ক্যামেরা বসিয়েছিল, সেটা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। কিন্তু তার ভিতরে যত ভিডিও রেকর্ড হয়েছিল সবকিছুর অ্যাক্সেস আছে তার ফ্ল্যাটে থাকা সার্ভারে। সেই সার্ভারের পাসওয়ার্ড শুধু তালহা জানে, স্বয়ং সীতারাও না। যদি কোনোভাবে সে এখান থেকে বের হতে পারে, তাহলে সে এই নরকের সব সত্যি পৃথিবীর সামনে তুলে ধরবে। তাকে সোফিয়া নিজের সাথে হাত মিলানোর অফারও দিয়েছিল, কিন্তু তালহা তার মুখের উপর ছাপ ছাপ বলে দিয়েছে সে জীবন দেবে, কিন্তু অন্যায় হাত দিবে না, আর না আপোস করবে। সোফিয়া জাওয়ান তাকে প্রতিদিন মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করে। তার টর্চারগুলো ভয়ঙ্কর। একদিন তার হাতে একটা চাবুক ধরিয়ে দেওয়া হয়, তার সামনে আনা হয় একটি ছোট নিষ্পাপ বাচ্চা, আর পাশে রাখা হয় অ্যাসিড ভরা একটি কন্টেনার। সোফিয়া শান্ত গলায় বলে, নিজেকে মারো, না হলে বাচ্চাটাকে অ্যাসিডে ফেলে দেবে। তারপর তালা নিজেই শরীর রক্তাক্ত করে ফেলে। যতক্ষণ তার হাতে শক্তি ছিল সে নিজেকে মেরেছে শুধু ওই শিশুটাকে বাঁচানোর জন্য। আরেকদিন তাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছিল মৃতদেহের পাশে। আরেকদিন তাকে খাবার দেওয়া হয়েছিল
কিন্তু বলা হয়েছিল খাবারটা খেলে একজন বন্দীকে মেরে ফেলা হবে। তালা না খেয়ে থেকেছিল। কখনো তাকে অন্ধকার ঘরে আটকা রাখা হয়েছিল দিনের পর দিন। কখনো কানে হেডফোন লাগিয়ে মানুষের আর্তনাদের শব্দ শোনানো হয়। এই সব মানসিক নির্যাতনের মধ্য দিয়েই দিন কাটছে তার। তালহার মতো শক্তপোক্ত পুরুষটাও ধীরে ধীরে ভেঙে পড়েছে। তালহা একটা শোকেস মুছছে, ঠিক তখনই দরজাটা ক্যাক করে খুলে গেল। ভিতরে প্রবেশ করে সোফিয়া জামান। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা তাচ্ছিল্যের হাসি। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সামনে রাখা একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। তার চোখ স্থির হলো তালহার দিকে। ধীরে ধীরে ব্যঙ্গ করে বলে, ওহ, এসিপি তালহা আদিল, দেশের গর্ব, তাই না? দেখো, তোমাকে একটা নোংরা বন্দির মতো কাজ মুছছ। তার প্রবর্তর তালহার তরফ থেকে কোনো উত্তর এলো না। সে এই সবে অভ্যস্ত। প্রথম প্রথম বলতো, পরে চুপ হয়ে গেছে। সে মাথা নিচু করে নিজের কাজ করতেই থাকে। সোফে আবার বলে, তুমি যদি সেদিন এত কৌতূহলী না হয়ে আজ হয়তো মুক্ত মানুষ থাকতে। কিছুক্ষণ থেমে ফের ঠোঁটে করুর হাসি ঝুলিয়ে বলে, ইউ নো, তোমাকে মারতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই তুমি নিজে এসে আমার কাছে তোমার মৃত্যুর ভিক্ষা চাও। কারণ তুমি নিজের ইচ্ছায় এখানে এসেছিলে। তোমার মৃত্যুটা যেন হয় তোমার নিজের ইচ্ছায়। তালা এক মুহূর্তের জন্য মাথা তুলে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায়। তারপর আবার মাথা নিচু করে কাজ করতে লাগলো। সোফিয়া আরও কিছুক্ষণ এটা সেটা বলে, তারপর উঠে দাঁড়ায়। দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে, ভাবো কতদিন টিকতে পারো। তারপর দরজা বন্ধ হয়ে গেল। কক্ষে নেমে এলো ভারী নীরবতা। সোফিয়া চলে যাওয়ার পর তালার হাত থেকে কাপড়টা পড়ে যায়। সে ধীরে ধীরে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে, মাথাটা নিচু করে, যেন যুদ্ধে হেরে যাওয়া এক আহত সিংহ। কিছুক্ষণ সে এভাবেই বসে রইল। তারপর ধীরে ধীরে আবার উঠে দাঁড়ালো। কাপড়টা হাতে নিয়ে আবার শোকেস মুছতে শুরু করে। কারণ সে জানে এই কাজটা সময় মতো শেষ না হলে তার শাস্তি শুধু তার উপরেই পড়বে না, আর একটা নিষ্পাপ প্রাণ হারিয়ে যাবে। রাত অনেকটাই গভীর হয়ে এসেছে। আরোরা গ্র্যান্ড প্যাভিলিয়ন এর সামনে বিশাল গেটের দুপাশে দাঁড়িয়ে আছে কয়েকটা ল্যাম্পপোস্ট। সেখানকার সাদা আলোর চারিপাশটা আধো অন্ধকার। আধো আলোর মধ্যে ডুবে আছে। হালকা ঠান্ডা বাতাস বইছে চারিদিকে। কুয়াশার মতো ঠান্ডা বাতাস চারপাশে ছড়িয়ে আছে। দূরে শহরের রাস্তা ধরে মাঝে মাঝে গড়িয়ে যাচ্ছে তাদের হেডলাইটের আলো। এক মুহূর্তের জন্য অন্ধকার কেটে আবার মিলে যাচ্ছে। প্যাভিলিয়নের ভেতরে পার্টি এতক্ষণে থেমে গেছে। এই নিস্তব্ধ রাতের মাঝখানে দাঁড়িয়ে আছে দুজন মানুষ। প্যাভিলিয়নের গেটের কাছেই দাঁড়িয়ে আছে সানা। সানার কোলের মধ্যে নিশ্চিতভাবে ঘুমিয়ে আছে ছোট্ট আরবি। ছোট্ট বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে। বাচ্চাটা মাথা মায়ের কাঁধে হেলান দিয়ে আছে। তার শান্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে সানার কাঁধে। সানা তাকে বুকের সাথে শক্ত করে ধরে আছে। তার বুকের ভেতরে তীব্র অস্থিরতা। সে এভাবে আরজের সামনে পড়বে এটা কল্পনাও করেনি। তার সামনে দাঁড়িয়ে আছে আরজে। কয়েক মুহূর্ত আগেই সানার মুখ থেকে নিশ্চিত হওয়া সেই শব্দ, আমার ছেলে। কথাটা শোনার পর কয়েক সেকেন্ড আরজে একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ ধীরে ধীরে নেমে এলো সানার কোলের দিকে, ঘুমন্ত বাচ্চাটার উপর। তারপর আবার উঠল সানার মুখে। আর চোখে তখন এমন একটা অবিভক্ত, যেন সে বুঝতেই পারছে না যে সে ঠিক কি শুনল। তার মুখে স্পষ্ট বিস্ময়, না শুধু বিস্ময় না, এক ধরনের গভীর অবিশ্বাস, যেন তার মস্তিষ্ক এখনো কথাটা বুঝতে পারছে না। কয়েক সেকেন্ড, তারপর হঠাৎ আরজে অজান্তেই 2-3 কদম পিছিয়ে যায়, যেন কেউ তাকে ধাক্কা দিয়েছে। তার বুক দ্রুত ওঠানামা করছে। সামনের রমণীর দিকে ফাঁকা দৃষ্টি নিক্ষেপ করে বহু কসরতে কণ্ঠস্বরে থেকে দুটো শব্দ বের করে, আমার ছেলে। শব্দটা যেন পুরোপুরি বের হতেও পারছে না, তাই ফিসফিস করে আবার আওড়াই, আমার ছেলে। সানা তার মুখের দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠে কথাটা মিশিয়ে বাক্য ছড়ে, ও শুধু আমার ছেলে, শুধু আমার। রমণী আরবিকে আরো শক্ত করে বুকের সাথে টেনে নিল। তারপর স্পষ্ট করে ফের বলে, আপনার না, বুঝতে পেরেছেন? কিন্তু সানার কথা বলার একটুও যেন আরজের কানে পৌঁছাচ্ছে না। চারপাশের বাতাস, শব্দ, আলো সবকিছু যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তার কাছে। তার মাথার ভেতরে শুধু একটাই শব্দ বারবার প্রতিধ্বনিত হচ্ছে, আমার ছেলে। শব্দগুলো যেন তার মস্তিষ্ক ভেতরে ধাক্কা মারছে। তার মনে হচ্ছে যেন হঠাৎ করে তার শরীরের সব শক্তি ফুরিয়ে গেছে। পাগুলো কেমনে ভারী হয়ে আসছে, যার কারণে সে নড়তে পারছে না। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তার বুকের ভেতরে অদ্ভুত একটা অনুভূতি জমে উঠেছে, অবিশ্বাস, ধাক্কা, শূন্যতা, আর এমন একটা আবেগ যার নাম সে নিজেও ঠিক বুঝতে পারছে না। দৃষ্টি আবার নেমে আসে বাচ্চাটার দিকে। ছোট্ট মুখ, নরম চুল, মায়ের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা। হঠাৎ তার বুকের ভেতরে যেন কিছু ভেঙে পড়েছে। হঠাৎ আরজের মনে হচ্ছে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। তার হাঁটু যেন দুর্বল হয়ে আসছে। তবু অজান্তেই ধীরে ধীরে তারা পা এগোতে শুরু করে, যেন প্রতিটা কদম তুলতে তাকে ভেতর থেকে লড়াই করতে হচ্ছে। সে সানার দিকে এগিয়ে আসে। তার চোখ এখনো সেই বাচ্চাটার উপর স্থির। কণ্ঠ ছিঁড়ে কয়েকবার খুব নিচু স্বরে শব্দ বের হয়, আমার রক্ত। শব্দগুলো যেন নিজের অজান্তে বেরিয়ে যাচ্ছে। সে আর একটু কাছে আসে। তার চোখে এখনো অবিশ্বাস আর বিস্ময়ের অদ্ভুত মিশ্রণ, যেন সে এখনো বিশ্বাস করতে পারছে না তার অংশ সানার কোলে। তার কাঁপতে থাকা হাত ধীরে ধীরে বাড়িয়ে দিল সানার কোলের দিকে। আজ তার হাত অস্বাভাবিকভাবে কাঁপছে। শুধু হাত না, তার পুরো শরীর যেন কাঁপছে।
তার আঙ্গুলগুলো স্থির থাকতে পারছে না, মনে হচ্ছে সে ভয় পাচ্ছে স্পর্শ করতে, যেন স্পর্শ করলেই সবকিছু ভেঙে যাবে। তার মনে হচ্ছে হয়তো সে স্বপ্ন দেখছে, হয়তো এটা সত্যি না, হয়তো এক মুহূর্তে পর সবকিছু মিলে যাবে। চোখ স্থির সেই ছোট্ট মুখের উপরে, কিন্তু সেই মুহূর্তে সানা হঠাৎই আরবিকে আরো শক্ত করে বুকের সাথে চেপে ধরে, যেন কাউকে নিজের কাছ থেকে দূরে রাখতে চাইছে। তার চোখে আবারও সেই কঠিন দৃষ্টি ফিরে এলো। সে শক্ত গলায় শুধালো, আপনাকে বলছি না আমি ও শুধুমাত্র আমার ছেলে? সে একাতে আরবিকে সামনে সরাসরি আরজের চোখে চোখ রেখে তর্জনী উঁচিয়ে বলে, ওর উপর আপনার কোনো অধিকার নেই। আমি একাই ওর বড় করেছি। ও অসুস্থ হলে রাত জেগে আমি একাই ওর পাশে বসেছি। ও ব্যথা পেয়ে কাঁদলে আমি একাই ওকে বুকে জড়িয়ে শক্ত করে। আজ হঠাৎ এসে বলবেন ও আপনার? না, এমনটা কখনোই হবে না। রমণী মাথা নাড়িয়ে ফের বলে, ও আমার ছেলে, শুধু আমার। কিন্তু তার বিপরীতে দাঁড়িয়ে থাকা মানব যেন কিছুই শুনছে না, আর যে এখনো হাত বাড়িয়ে আছে। তার দৃষ্টি স্থির আরবির দিকে। তার চোখে এমন এক আবেগ জমে আছে যা শব্দে বোঝানো যায় না। তার হাত এখনো কাঁপছে, বুক ধীরে ধীরে ওঠানামা করছে, সেজন্য নিঃশ্বাস নিতে ভুলেও গেছে। সানা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তার দৃষ্টি আটকায় আরজের বাদামি চোখ জোড়া। আর ঠিক তখনই তার বুকের ভেতর কিছু একটা নরম হয়ে গেল। সেই কঠিন দেওয়ালটা যা সে এতক্ষণ ধরে শক্ত করে ধরে রেখেছিল, সেটা ধীরে ধীরে ভাঙতে শুরু করে। তার মস্তিষ্ক একের পর এক স্মৃতি ভেসে উঠতে থাকে। সানা আরবিকে ছোটবেলা থেকেই আরজের ছবি দেখিয়ে বড় করেছে। আরবি যখন থেকে একটু বুঝতে শিখেছে, প্রায় প্রতিদিনই একটা প্রশ্ন করত, মম, আমি আমার ড্যাডকে দেখব। ড্যাড কোথায়? কখনো ঘুমানোর আগে তার ছোট্ট হাত সানার গলা জড়িয়ে ধরে বলতো, মম, আমি ড্যাডের কাছে যাব। সবার ড্যাড আছে, আমার ড্যাড কোথায়? সানা প্রতিবারই মেকি হাসি দিয়ে ঢেকে দিত। ছেলের কাছে সান্ত্বনা সুরে আওড়াতো, আমরা দুদিন পরে ড্যাডের সাথে দেখা করব। ড্যাড দূরে কাজে আছে, দুদিন পরেই চলে আসবে। কিন্তু সেই দুদিন আর কখনো আসেনি। প্রতিবারই সে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে, নিজে অন্ধকারে বসে কেঁদেছে। আজ যদি সে আরবিকে তার বাবার সাথে দেখা না করায়, তাহলে কি সে সত্যি তার ছেলের সাথে অন্যায় করবে না? এই ভাবনাটা তার বুকের ভেতরে হঠাৎ তীব্র একটা কষ্ট দিল। সাথে আর একটা ভাবনা তার মনে ধাক্কা খায়। আজ যদি সে এখান থেকে ভ্যালিতে ফিরে যায়, তাহলে হয়তো আরজের সাথে আর কোনোদিন তার দেখা হবে না, আর আরভিও না। কেননা দিলরুবা খানম তাকে বলেছে, যেহেতু আরজে তাকে দেখে নিয়েছে, তাই সে সত্যিটা জানার আগ পর্যন্ত থামবে না। এজন্য সানাকে আরবির সাথে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, যেখানে আরজে যাতে না পৌঁছাতে পারে সবকিছু শেষ হওয়ার আগ পর্যন্ত। তার বুক ভারী হয়ে ওঠে। এতদিন ধরে সে নিজের একটার কথাই বলে এসেছে, সে ঠিক করেছে, সে ঠিক কাজ করেছে। কিন্তু সত্যি কি তাই, নাকি সে নিজের ছেলের কাছ থেকে তার বাবার অধিকার ছিনিয়ে নিয়েছে? এই প্রশ্নটা তাকে প্রতিদিন কষ্ট দিয়েছে। আজ আবার সেই প্রশ্ন সামনে দাঁড়িয়ে গেছে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। চোখের কার্নিশ বেয়ে একটা উষ্ণ জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। রাতের ঠান্ডা বাতাসে সেই ফোঁটা জল যেন ঝলসে উঠেছে। সে ধীরে চোখ খুলে দৃষ্টি নিক্ষেপ করে আরজের দিকে। সে তার সামনে এখনো কাঁপা কাঁপা হাতগুলো বাড়িয়ে রেখেছে। আরজের চোখ এখনো সেই অবিশ্বাস, সেই তীব্র আকুলতা, যেন সে ভয় পাচ্ছে এক মুহূর্ত পর সবকিছু হারিয়ে যাবে। সানার বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল তার সেই দৃষ্টি থেকে। শত রাগ থাকলেও মানুষটা যে সে অসম্ভব রকম ভালোবাসে। ধীরে ধীরে সে নিজের হাত ঢিলা করে আরবিকে একটু সামনে এগিয়ে দিল আরজের বাড়িয়ে রাখা হাতের দিকে। এই মুহূর্তটা যেন থেমে গেল। আরজের হাত এখনো অস্বাভাবিকভাবে কাঁপছে। তার আঙ্গুলগুলো ধীরে ধীরে এগিয়ে এলো। তারপর খুব সাবধানে আরবিকে নিজের কোলে তুলে নিল, যেন ভাঙা কাজ ধরেছে, যেন একটু শক্ত হলেই সব ভেঙে যাবে, যেন এটা কোনো বাস্তব জিনিস না, একটা স্বপ্ন। তার হাত এখনো সামান্য কাঁপছে। বাচ্চাটাকে ঠিক করে ধরতেই আরজের এক পলক নিচে তাকায়, আর সে তাকানোই তার দৃষ্টি স্থির হয়ে গেল। তার চোখে হঠাৎ বিস্ময় খেলে যায়, কেননা তার কোলে থাকা ছোট্ট মুখটার দিকে তাকিয়ে তার মনে হচ্ছে সে নিজের প্রতিছবি দেখছে, একদম হুবহু তার মতো। নরম চুলগুলো কপালে পড়ে আছে, চোখের গড়ন, ঠোঁটের আকার, এমনকি ঘুমন্ত মুখের সেই শান্ত অভিব্যক্তটাও সবকিছুর জন্য তার ছোট্ট সংস্করণ। আরজের বুকের ভেতরে হঠাৎ কেঁপে উঠল। সে একটা ফাঁকা ঢোক গিলে, কিন্তু আশ্চর্য, আজ যেন সেই ঢোক গিলতেও তার কষ্ট আছে। গলার ভেতরে শব্দ আটকে যাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন ভেতরে থেকে তার বুক চেপে ধরেছে। আর যে অবিশ্বাসের সুরে ফিসফিস করে আওড়ায়, এটা আমার রক্ত। সামনে রমণীর কণ্ঠস্বর থেকে ছোট করে বলে বের হয়, হুম। আর যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এই নিষ্পাপ ফুলটা, এই ছোট্ট মুখটা, এই শান্ত নিঃশ্বাস, তার রক্ত, তার অংশ।
এই সত্যিটা যেন তার ভেতরে সবকিছু উল্টে দিচ্ছে। ঠিক তখনই আরবি একটু নড়ে ছেড়ে ওঠে। ঘুমের ভেতরেই তার চোখ দুটো আধখোলা হয়ে অস্পষ্টভাবে সামনে থাকা মুখটার দিকে তাকায়। তার চোখ পুরোপুরি খোলা না, তবু যেন কোনো অচেনা অথচ নিরাপদ উষ্ণতা তাকে ঘিরে ধরেছে। পর মুহূর্তে ছোট্ট দুই হাত ধীরে ধীরে উঠে আসে। সে দু হাতে আর্যের গলা জড়িয়ে ধরে, তারপর খুব স্বাভাবিকভাবে মাথাটা এনে রাখলো আর্যের কাঁধে। তার ছোট্ট হাতটা অজান্তেই আর্যের শার্টের পিছন কাপড় আঁকড়ে ধরে। এই স্পর্শে আর্যের বুকের ভিতর যেন কিছু বিস্ফোরিত হলো, আর এক মুহূর্তের মধ্যেই আরবি আবার ঘুমিয়ে পড়ে। আর্যে স্বতঃস্ফূর্তভাবে বাচ্চাটাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরে। তার চোখে তখন আর কোনো সন্দেহ নেই, শুধু অবিশ্বাস, আবেগ, যেন সে জীবনে প্রথমবার শ্বাস নিচ্ছে। তার কণ্ঠস্বর থেকে খুব নিচু স্বরে বের হয়, আমার ছেলে। ঠান্ডা আবহাওয়া দারুণ। আরবি আরও একটু নিজের বাবার বুকের ভিতর মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে আরজে আরও চেপে ধরে আরবিকে নিজের সাথে যেন এক আলগা করলেই এই মুহূর্তটা হারিয়ে যাবে, যেন সবকিছু মিলিয়ে যাবে। তার এখনো মনে হচ্ছে এটা একটা স্বপ্ন, একটা নরম অবিশ্বাস্য স্বপ্ন। আর যদি সে চোখ পিটপিট করে তাহলে হয়তো এই স্বপ্নটা ভেঙে যাবে, ভাঙা কাছের মতো ফাটল ধরে সবকিছু টুকরো টুকরো হয়ে যাবে। সে যেন নিঃশ্বাস আটকে ধরে আছে, বাচ্চাটা বুকে চেপে ধরে। হঠাৎ তার মাথার ভেতরে একটা শব্দ ধাক্কা দিল, বাবা। শব্দটা যেন ধীরে ধীরে তার ভেতরে ছড়িয়ে পড়েছে। সে বাবা, এই ছোট্ট মানুষটার বাবা। শব্দটা কতটা ভারী, কতটা গভীর, কতটা দায়িত্বে ভরা। সে আবার আরভিকে শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক তখনই তার কাপা হাতটা ধীরে ধীরে আরভির পিঠে এসে থামে নরমভাবে। আর অদ্ভুতভাবে সেই মুহূর্ত তার হাত বাচ্চাটার পিঠে শুয়েছে। তার হাতের কাঁপুনি থেমে যায়, যেন এই ছোট্ট শরীরটা তাকে স্থির করে দিয়েছে, যেন এই স্পর্শ বলছে সবকিছু সত্য। আর যে চোখ ধীরে বন্ধ হয়ে আসে, কণ্ঠ থেকে ফিসফিস করে বের হয়, আমি এতদিন জানতামই না তুমি আসো, তুমি আমার ছেলে। সে একটু থেমে একটা গভীর শ্বাস নিয়ে ফের বলে, আমার জীবনের সবচেয়ে বড় সত্য। কিছুক্ষণ সে নীরবে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে প্যাভিলিয়নের ভেতরের দিকে হাঁটতে শুরু করে। তার বুকের সাথে এখনো শক্ত করে জড়িয়ে আছে আরভি। সে কয়েক কদম এগিয়ে তারপর হঠাৎ থেমে যায়, ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকায়। সানা এখনো দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি স্থির আর্যের উপর। আর্যে মুখ ফুটে কিছু বলল না, কিন্তু তার সেই দৃষ্টিতে স্পষ্ট সে তার জন্য অপেক্ষা করছে। রমণী সেটা বুঝে এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল না। তারপর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে আর কোনো কথা না বলে সে এগিয়ে গিয়ে আর্যের পাশে এসে দাঁড়ায়। তারপর দুজন একসাথে হাঁটতে শুরু করে আর ওরা গ্র্যান্ড প্যাভিলিয়নের ভেতরের দিকে। রাতের নীরবতার মাঝে একজন বাবা প্রথমবার নিজের ছেলেকে বুকে নিয়ে হাঁটছে। আর ওরা গ্র্যান্ড প্যাভিলিয়নের বড় কাছের দরজাটা ধীরে বন্ধ হয়ে গেল। ভেতরের আলোয় কিছুক্ষণ দেখা গেল আর্যের বুকে শক্ত করে জড়িয়ে রেখেছে আরবিকে, আর তার পাশে নীরবে হাঁটছে সানা। তারপর তারা ধীরে ধীরে লবির গভীরে মিলিয়ে গেল। বাইরের রাত আবার আগের মতো নীরবে উঠল। ঠিক তখনই প্যাভিলিয়নের সামনে অদূরে দাঁড়িয়ে থাকা একটা কালো গাড়ির হেডলাইট হঠাৎ জ্বলে ওঠে। আলোটা কয়েক সেকেন্ডের জন্য গেটের সামনে পড়ে, আবার স্থির হয়ে গেল। গাড়িটার ভিতরে বসে আছে সারহাত চৌধুরী। তার মুখে আলো পড়তেই স্পষ্ট দেখা যাচ্ছে চোখের কোণ চিকচিক করছে। সে অনেকক্ষণ ধরেই এখানে আছে, আরো অনেক আগে এসেছে। যখন সানা ফোন করেছিল সে তখনই ঝড়ের বেগে হাই স্পিডে ড্রাইভ করে চলে এসেছিল তাকে নিতে, কিন্তু গাড়ি থেকে বের হয়নি। যখন সে দূর থেকে আর্যকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল তখন সে নীরবে গাড়ির হেডলাইট নিভিয়ে দিয়েছিল আর সেখানে বসেছিল। সে দেখতে চেয়েছিল সানা কি করে, সাথে মনে মনে নিয়েছিল কঠিন সিদ্ধান্ত। সানা যদি আজ আর্যকে ছেড়ে আসে তাহলে সে নিজেই সানাকে আর কোনোদিন আর্যের কাছে যেতে দিবে না। কিন্তু না, সানা আসলো না। তার সানা একবারের জন্য তার দিকে আসেনি। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে, যেন নিজের মনেই বলে, আমি জানতাম। তার চোখ স্থির সেই দরজার দিকে যেখানে একটু আগে সানা ঢুকেছে। তার আঙুলগুলো স্টিয়ারিং এর উপর আলতো টোকা দিচ্ছে। সে নিচু গলায় ফিসফিস করে, একদিন না একদিন আর্য সব জানবেই, আর সেদিন সে আবারও আমার সানাকে নিয়ে নিবে। কিছুক্ষণ সে চুপ করেই রইল। তার ঠোঁটের কোণেই হাসিটা ধীরে স্নান হয়ে যায়। তার চোখের ভেতর অন্যরকম একটা ছায়া নেমে আসে। সে খুব আস্তে বলে, না, আমার কিভাবে। সে নিজের কথাতেই হালকা মাথা নাড়িয়ে বলে, সানাম তো কোনোদিনই আমার ছিল না। গাড়ির ভিতরে ভারী নিস্তব্ধ নেমে এলো। দূরে রাতের বাতাসে কোনো পাতা নড়ল। সারা ধীরে চোখ বন্ধ করে। তার মাথার একের পর এক স্মৃতি ভেসে আসছে। মিসেস দিলরুবা খানম সানার প্রায় সব তথ্য পৃথিবী থেকে মুছে ফেলেছিলেন, কিন্তু সব না। কিছু কিছু জায়গায় তখনও চিহ্ন ছিল, আর সেই চিহ্নগুলো সারহাত নিজেই মুছে দিয়েছে। কারণ সে জানতো আর্যের লোকেরা থামবে না, তারা খুঁজবে। আর সত্যি এক সময় আর্যের লোকেরা চাইনাতেও পৌঁছে গিয়েছিল সানাকে খুঁজতে। সে
সেই লোকেদের পথ ঘুরিয়ে দিয়েছিল সারাদ। সে অনেক চেষ্টা করেছে, অনেক কিছু করেছে, শুধু একটা জিনিস ঠেকানোর জন্য, ভাগ্য। কিন্তু সে জানতো ভাগ্যকে কখনোই পুরোপুরি ঠেকানো যায় না। হ্যাঁ, যদি সানা আর্যের কাছে যেতে চাইতো তাহলে সে কখনোই আটকাতো না, কিন্তু সানা না যাওয়ার পর্যন্ত সে নিজেই চেষ্টা চালিয়েছে। সে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ আবার সেই দরজার দিকে গেল যেখানে সানা কয়েক মুহূর্ত আগে ঢুকেছে। তার ঠোঁটের কোণে আবার সেই তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে, কিন্তু এবার সেই হাসির ভিতরে জমে আছে দীর্ঘদিনের ক্লান্তি। সে খুব নিচু গলায় ফিসফিস করে বলে, কি আশ্চর্য তাই না, যে মানুষটা কোনোদিনই আমার ছিল না, তাকে হারানোর ভয়ে বারবার কেঁপে উঠেছে আমার বুক। অধিকার ছিল না, তবু হারানোর যন্ত্রণা কেন এত সত্যি হয়ে ওঠে? কেন মনে হয় তুমি চলে গেলে আমার ভেতরটা একটা পৃথিবী ভেঙে পড়ে? কিছুক্ষণ সে নীরবে বসে রইল, যেন নিজের জীবনের হিসাব মিলাচ্ছে। না, প্রাপ্তির খাতায় বারবারের মতো শূন্যই ভেসে উঠেছে। তারপর খুব আস্তে বিড়বিড়ায়, সানাম, ডু ইউ নো, এই পৃথিবীতে লাখে মাত্র একজন তারা সত্যিকারের ভালোবাসাকে পায়। বাকিরা শুধু দূর থেকে দেখে, হাসির আড়ালে নিজের ভাঙন লুকিয়ে বেছে। সেই একজন তুমি, আর বাকিদের ভিড়ে আমি শুধু আরেকটা নীরব নাম, যার বুকের ভেতরটা প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে। সে বুঝতেই পারল না কখন এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছে তার চোখের কার্নিশ বেয়ে। সে আবার তাকায় সেই দরজার দিকে, যতক্ষণ পর্যন্ত কাছের দরজা দিয়ে ভেতরে আলো সানার সবটুকু দেওয়ার দেখা যায় না। ধীরে ধীরে সবকিছু মিলিয়ে গেল। লবি ফাঁকা, দরজা নিঃশব্দ, রাত আবার আগের মতো নিস্তব্ধ। তারপর লবি থেকে দৃষ্টি ফিরিয়ে আনে, এক মুহূর্তের চোখ বন্ধ করে নিজের মাথাটা ছিটে এলিয়ে দিয়ে বিড়বিড়াই, আমার ভাগ্যের সুখটুকু তুমি নিয়ে নাও। তুমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হয়ে বাস। তোমার হাসিটা যেন কখনো স্লান না হোক, কারণ সেই হাসিটাই তো ছিল আমার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। আমি দূর থেকেই দেখবো, তোমার সুখের ভেতরেই নিজেরই বেঁচে থাকার অজুহাত খুঁজে নেব। সারাত কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল, তারপরে ধীরে মাথাটা এগিয়ে এনে গাড়ির হেডবোর্ডে ঠেকালো। কতক্ষণ সে এইভাবে বসে রইল সে নিজেও জানে না, হয়তো কয়েক মিনিট, হয়তো আরো বেশি। তারপরে ধীরে মাথা তুলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্টারিং এর উপর হাত রেখে গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয়। বেঈমান চোখ দুটো ঘুরে ফিরে আবারও সেই দিকে গিয়ে থামে। মনে মনে ভাবছে, হয়তো সানাম এখনই বেরিয়ে আসবে, হ্যাঁ, আর একটু পরে আসবে তার। কিন্তু না, সময় গড়িয়ে যায়, সানাম আর আসে না। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা তিক্ত হাসি ফুটে ওঠে। নিজে ছোটে বলে, হ্যাঁ, নিজেকে বোঝাবো, এই দূরত্বটাই আমাদের নিয়ত। শুধু মাঝে মাঝে এক পলকের জন্য তোমাকে দেখার সুযোগ দিও, কারণ তুমি না থাকলে এই পৃথিবীটা আমার কাছে বড় নির্জন হয়ে যায়। ট্রাস্ট মি, আমি তোমার কাছে কিছু চাইবো না, না কোনো অধিকার, না কোনো প্রতিশ্রুতি, শুধু এতটুকু, যাতে দূর থেকে দেখে বলতে পারি, নিজের মনকে বোঝাতে পারি, হ্যাঁ, সে ভালো আছে। কারণ তুমি যদি ভালো থাকো তাহলেই হয়তো আমার এই ভাঙা বুকটা আরেকটা দিন বেঁচে থাকার সাহস পাবে। সারাদের ঠোঁটের কোণে হঠাৎ এক অদ্ভুত ভাঙা হাসি ফুটে ওঠে। আর যদি কোনোদিন আমাকে আর না দেখো, তবু মনে রেখো, পৃথিবীর কোথাও একটা মানুষ ছিল যে নিঃশব্দে তার পুরো জীবনটাই তোমাকে ভালোবেসে কাটিয়ে দিয়েছে। কালো গাড়িটা ধীরে ধীরে সামনে এগোতে শুরু করে। প্যাভিলিয়নের আলো পিছনে পড়ে রইল। রাতের অন্ধকার রাস্তায় ভেতরে গাড়িটা মিলিয়ে গেল, আর পিছনে রয়ে গেল এক মানব যে নিজের ভালোবাসাকে ছেড়ে দিয়েও তার সুখের জন্যই প্রার্থনা করে। আরোরা গ্র্যান্ড প্যাভিলিয়নের উপর তলাটা তখন সম্পূর্ণ বদলে গেছে। কয়েক মিনিট আগেও যেখানে নিঃশব্দ ছিল, এখন সেখানে অদৃশ্য এক সুরক্ষার বলয় তৈরি করেছে। পুরো ফ্লোর জুড়ে ছড়িয়ে পড়েছে আর্যের সিকিউরিটি গার্ডেরা। করিডোরের দুই মাথার দুজন করে দাঁড়িয়ে আছে। কেউ কেউ ওয়াকি টকিতে নিচু গলায় কথা বলছে, কেউ দরজার লক আবার চেক করছে। সবকিছু এমনভাবে সাজানো হয়েছে যেন এই তলার ভেতরে দিয়ে একটা বাতাস অনুমতি ছাড়া ঢুকতে না পারে। কারণ এই ফ্লোরে এখন আছে আর্যের সবচেয়ে বড় দুর্বলতা। আর্যের সেটা খুব ভালো করেই জানে। তাই ভেতরে ঢোকার সাথে সাথেই সে জ্যাক আর কাইলিনকে নির্দেশ দিয়েছিল পুরো ফ্লোর আবার নতুন করে সিকিউরিটি করতে। এক মুহূর্তেও দেরি করেনি, সব গার্ডদের অ্যালার্ট করে দিয়েছে। প্রতিটা দরজা, প্রতিটা জানালা, প্রতিটা ক্যামেরা সব আবার চেক করা হচ্ছে। কারণ আর্যের তার শত্রুদের খুব ভালো করেই চেনে, আর সে এক মুহূর্তের জন্য চায় না তার অংশটার উপর কোনো বিপদ নেমে আসুক। সবকিছু হচ্ছে খুবই নিঃশব্দে, কেননা আর্যের আগেই বলে দিয়েছে, একটা পিন পতন শব্দেও যদি তার ছেলের ঘুম ভেঙে যায় তাহলে তাকে সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে। তার এমন আদেশের বিপরীতে সবাই যেন এখন পা ও ফেলছে খুব সাবধানে, যেন কোনো আওয়াজ না সৃষ্টি হয়। নিজের রুমের ভিতরে দাঁড়িয়ে আছে আরজে, আর কোলে এখনো ঘুমিয়ে আছে ছোট আরবি। সে ধীরে ধীরে বাচ্চাটাকে নিয়ে বিছানার দিকে গেল। বিছানার উপর রাখা নরম কুশনের উপর খুব সাবধানে তাকে শুইয়ে দিল, এতটা সাবধানে যেন কাছের কোনো জিনিস রাখছে। আরবি একটু নড়ে, তারপর আবার শান্ত হয়ে গেল। ঘুমন্ত মুখটা
আলোয় একদম নিষ্পাপ দেখাচ্ছে। ছোট্ট বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে। আর যে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তার দৃষ্টি হটছে না। সে তাকিয়ে আছে ভ্রুক্ষেপহীন। মনে হচ্ছে সে এখনো বিশ্বাস করতে পারছে না, সবকিছু যেন খুব দ্রুত ঘটছে। কয়েক ঘন্টা আগেও তার জীবনে এই বাচ্চাটা ছিল না, আর এখন তার অদ্ভুত এক অনুভূতি জমে আসছে। সে ধীরে নিঃশ্বাস ফেলে আঙ্গুলগুলো অজান্তে এগিয়ে গিয়ে আরবির চুল আলতো করে শুয়ে গেল, যেন আবারও নিশ্চিত হতে চাইছে এটা সত্যি নাকি স্বপ্ন। ঠিক তখনই রুমের দরজার কাছে কয়েকটা বুলেটের শব্দ হলো। আর যে ধীরে মাথা তুলে তাকাই, নজরে আসে দরজার সামনে দাঁড়িয়ে আছে এসপি ঈশানী জ্যাকো কাইলিন। এসপি ওই সময় যায়নি। সানার হাজারটা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সানিতাকে বলে তার পিছু পিছু এসেছিল। সে কিভাবে এই মেয়েটাকে একা ছেড়ে দিবে। সে দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখেছে, আরবিকে কোলে নেওয়া, আর যে মুখের সেই অবিশ্বাস সব। সে মনে মনে এটাও ভেবে নিয়েছিল, যদি এই জাওরা কোনো কারণে আরবিকে নিয়ে কটকটিকে সন্দেহ করে, সাথে সাথে সে গিয়ে 2-4টা পাঞ্চ বসাবে আগে। কিন্তু না, আর্যের চোখে সে এক মুহূর্তের জন্য কোনো সন্দেহ দেখেনি। তাই সে কিছু না বলে ঈশানীকে কল দিয়ে ডেকেছে। ঈশানীও দ্রুত চলে এসেছে। এখন সবাই দাঁড়িয়ে আছে দরজার সামনে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। ঘরের ভিতরে একটা নীরবতা ছড়িয়ে আছে। আর যে ধীরে ঘুরে দাঁড়ায়, তার দৃষ্টি গিয়ে থামে সানার উপর, যে বিছানার পাশে দাঁড়িয়ে আছে নিজের ছেলের দিকে তাকিয়ে। কিন্তু আর্যের দিকে দৃষ্টি পড়তেই সে মুখটা সামান্য ঘুরিয়ে নিল। তারপর আর চোখে আবার তাকাই আর্যের দিকে। ঘরের ভিতর কয়েক সেকেন্ড নীরবতা রইল। তারপর হঠাৎ আর্য এগিয়ে আসে। এক মুহূর্তের জন্য কিছু না বলে সে সোজা সানার সামনে এসে দাঁড়িয়ে। রমণী অবাক হয়ে তার দিকে তাকায়। আর্যের চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। পরের মুহূর্তে সে এক টানে সানাকে কোলে তুলে নিল। সবকিছু এত দ্রুত ঘটলো যে কেউ কিছু বুঝে উঠতে পারল না। সানা হঠাৎ ভারসাম্য হারিয়ে আর্যের গলা জড়িয়ে ধরে অবাক হয়ে বলল, আহ, আপনি কি করছেন? কিন্তু বাকিটা শেষ করার আগেই আর্য তাকে শক্ত করে ধরে ফেলে। তার চোখে তখন অদ্ভুত আগুন। সানার বিপরীতে তার পক্ষ থেকে একটা শব্দ এলো না। সে সোজা দরজার দিকে হাঁটতে শুরু করে। ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এসপি ভ্রুকুচকে তাকায়, আর ঈশানী নিঃশব্দে শ্বাস আটকে তাকিয়ে আছে আরবির দিকে। আর যে তাদের পাশ দিয়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যায়, তবে দরজার সামনে থেমে পিছন না ফিরে রুক্ষ স্বরে আদেশ ছুড়ে, এই ফ্লোর এখন থেকে বন্ধ। যদি ওর গায়ে একটা আঁচড়ও লাগে, তাহলে এই করিডোরই কবরস্থানে পরিণত হবে। তারপর আর কাউকে কিছু বলতে না দিয়ে করিডোরে বেরিয়ে সোজা পাশের একটা রুমের দিকে যায়। আর যে ভেতরে ঢুকেই দরজাকে ঠাস করে লাগিয়ে দিল।